কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন একজন। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন সহকর্মী তারেক হায়দার, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। তারেক, উদ্ধার কাজের সবশেষ অবস্থা আমাদের জানান। কি পরিমাণ বসতি ছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন। অদিতি, আমরা এখন আছি ঠিক দরিয়ানগর বড়ছড়া, যে জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এবং এইখানে পাহাড় ধসে একই পরিবারের 4 জনকে উদ্ধার করা গেলেও তাদের মা অর্থাৎ এক নারীকে অর্থাৎ মরদেহ উদ্ধার করা হয়েছে তার, এবং ঘটনাটি ঘটেছে প্রায় 3টার দিকে। এবং এই ঘটনার পর সেখানে প্রায় 2টি বসতঘরের উপর যখন মাটি চাপা পড়ে, ঠিক তখনই মূলত পাহাড় ধসে ওই নারীর মৃত্যু হয়, এবং সেইখান থেকে ঘটনাস্থল থেকে একই পরিবারের 4 সদস্যকে উদ্ধার করতে পারলেও এখনো পর্যন্ত বলা যায় যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সেখান থেকে ফায়ার সার্ভিস কর্মীরা সহ অন্যান্য যারা আছেন তারা সকলেই উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা যদি দেখাই ঠিক এদিকে, এখানে মূলত পাহাড় ধসের ঘটনাকে কেন্দ্র করে পুরো বাহারছড়া এদিকে বড়ছড়া দরিয়ানগর, এখানে অনেকটা আবারও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, যেহেতু নতুন করে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে, এবং এই ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। আমরা যদি বলি যে গতকালও পুরো কক্সবাজারে প্রায় 10 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে, এবং আজকে আবার নতুন করে একজন পাহাড় ধসের মৃত্যু হয়েছে, এবং এরই ফলে এই ভারী বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে আরো পাহাড় ধসের ঘটনা নতুন নতুন করে বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসন। তবে প্রশাসন এই ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে, মাইকিং করছে, সতর্ক করছে, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলছে, এবং কেউ কেউ সরে যাচ্ছেন, আবার কেউ কেউ এখনো পর্যন্ত সরছেন না। তবে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে, ভারী বৃষ্টির কারণে যেহেতু বারবার পাহাড় ধসের ঘটনা ঘটছে, সেই কারণে উদ্বেগ বাড়ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম মূলত এইখানেই, এটা হচ্ছে কক্সবাজার শহরের কলাতুলি দরিয়ানগর এলাকার বড়ছড়া এলাকা, এবং এইখানে মূলত পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে। পাহাড়ের পাদদেশে বেশ কয়েকটি ঘরবাড়ি ছিল, এবং সেই ঘরবাড়িতে মূলত আজকে দুপুর 3টার দিকে পাহাড় ধসে পড়লে এক নারীর মৃত্যু হয়, এবং একই পরিবারের 4 সদস্যকে। তারেক, আপনার কাছ থেকে আমরা সেখানকার সবশেষ খবর জেনে নিচ্ছিলাম, পাহাড় ধসের ঝুঁকির কথা জানছিলাম আমরা। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজারে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে, সেখানকার সবশেষ খবর নিয়ে সহকর্মী তারেক হায়দার যুক্ত ছিলেন এতক্ষণ। ভারী বৃষ্টিতে বান্দরবানে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে বিপর্যস্ত সেখানকার মানুষের জনজীবন। পানিতে ডুবে মারা গেছে এক শিশু। আগামী 10 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নাফাখুম জলপ্রপাতে 78 জন পর্যটক ও 9 জন গাইড আটকা পড়েছে। জহির রায়হানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীর পানি বিপজ্জনকভাবে বেড়েছে। এতে উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তখন ফজর আজান দিচ্ছে, তখন হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠছি দেখতেছি পাহাড় ভেঙে পড়ে গেছে। আর একটু হলে আমার গায়ে পড়তো। বাসায় কেউ ছিল না, আমরা মহিলা 2 জন ছিলাম। পাহাড় ভাঙার কাটতে হয়, মানে এরকম আর কি। আমাদের মানুষেরা যাবে কোথায়, যাওয়ার তো কোনো জায়গাই নাই। নাফাখুম জলপ্রপাতে 78 জন পর্যটক এবং 9 জন গাইড আটকা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নাকথুংছড়িতে স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবান সদরে প্রায় 15 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। অন্যদিকে লামা ও আলীকদমে পাহাড়ি ঢল ও মাতামুহুরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আলীকদমের প্রধান সড়ক তলিয়ে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। আমরা এখানে অনেক আতঙ্ক আছি, রাত্রেও ঘুমাতে পারি না। আমরা ঝুঁকিপূর্ণ এখানে বসবাস করতেছি, একবার আহত হয়েছি, তারপরে তো এখানে আসি আমরা। সরকার আমাদের কোনো অনুদান দেয়নি। প্রতিদিন বৃষ্টির কারণে আমার ওইখানে পাহাড় ভাঙি পড়ছে। জেলা প্রশাসক জানান 7 উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। আবহাওয়া দপ্তর বলেছে যে আরো বৃষ্টিপাতটা বেশি হতে পারে। যদি এটা ঘটতেই থাকে তাহলে হয়তো আমাদের আরো বড় সিদ্ধান্তের দিকে যেতে হবে, আরো বড় রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে প্রশাসন এবং সাথে যত সরকারি দপ্তর আছে, এমনকি সিভিল সার্ভিস, সিভিল সার্জন থেকে শুরু করে হসপিটাল বা
মসজিদগুলোতেও প্রচার প্রচারণা করা হচ্ছে। সকল সরকারি দপ্তর অ্যাওয়ার আছে এবং সবাই আসলে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় বান্দরবানে 135 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পিন্টু হাজং, ৭১। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত পার্বত্য এলাকা। বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ৭৮ জন পর্যটক ও ৯ জন গাইড আটকা পড়েছে। রাঙামাটিতে মৌসুমী লঘুচাপের কারণে হচ্ছে বৃষ্টি। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এখন এবং ধসের ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ অদিতি, আপনি জানেন যে গত 3 দিন ধরে কিন্তু ভারী বর্ষণ এবং গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ করে ভারী বর্ষণে। এই কারণে কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে কিন্তু যারা ঝুঁকিতে রয়েছে, পাহাড়ে পাদদেশে রয়েছে, তাদেরকে কিন্তু যে আশ্রয় কেন্দ্রে সরিয়ে যাওয়ার বারবার মাইকিং করা হলেও যারা ঝুঁকিতে রয়েছে তারা কিন্তু আসলে যেতে চান না মূলত। এবং রাঙামাটিতে আমি যদি বলি, প্রায় ঝুঁকিপূর্ণ রয়েছে 28টি স্থানকে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে 41টি। আপনি জানেন যে আজকে সকালবেলা রাঙ্গামাটি বাগাইছড়িতে কিন্তু একজন বৃদ্ধ মাটি চাপা পড়ে কিন্তু নিহত হয়েছিল। সে কিটাকে মাথা রেখে কিন্তু জেলা প্রশাসন বিভিন্ন স্থানে যেখানে ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে প্রতি মুহূর্তে মাইকিং করছে। এখন জানেন যে পাশাপাশি হচ্ছে ধুমকা বাতাসের সাথে কিন্তু ভারী বৃষ্টি পড়ছে। সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন যে 41টি আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু মাত্র একটি স্থান কেন্দ্রে কিন্তু 10টি পরিবার কিন্তু অনুকূল ঠাকুর যে আশ্রম রয়েছে সেখানে কিন্তু 10টি পরিবার আশ্রয় নিয়েছে। তবে ওই আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদের কিন্তু জেলা প্রশাসন থেকে কিন্তু খাবার দেওয়া হয়েছে, শুকনো খাবার, এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কিন্তু মোকাবিলা করতে কিন্তু জেলা প্রশাসন রয়েছে। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে রাঙামাটি জেলাতে কিন্তু 2017 সালে কিন্তু 120 জন নিহত হয়েছিল। সেইটাকে মাথা রেখে কিন্তু রাঙামাটিতে যে কোনো প্রকার ঝুঁকিতে যারা রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে ফিরে যাওয়ার জন্য বারবার মাইকিং করছে এবং আশা করছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু জেলা প্রশাসন যথেষ্ট তদারকি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ উচিংছা, আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন, জেনে নিচ্ছিলাম সবশেষ পরিস্থিতি। দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী উচিংছা রাখাইন যুক্ত ছিলেন এতক্ষণ। খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি। এতে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে হালকা গুঁড়ি ও ভারী বর্ষণে বাড়ছে নদী, ছড়া ও খালের পানি। এতে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকেছে। ভোগান্তিতে পড়েছে নিম্নাঞ্চলের মানুষজন। জেলা সদরের উত্তরগঞ্জপাড়া, মেহেদীবাগ, মহালছড়ি উপজেলার মাইজছড়ি বাজার সহ লংগদু সড়ক তলিয়ে গেছে। এতে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এরই মধ্যে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর তালিকা করে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডে পানিতে ভাসছে চট্টগ্রাম মহানগরী। টানা ভারী বর্ষণে নগর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 330 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। তবে সিটি মেয়রের দাবি, খাল খননের চলমান প্রকল্পের কাজ শেষ হলে আগামী বর্ষায় জলাবদ্ধতার এই ভোগান্তি থাকবে না। নগরবাসীর একটাই দাবি, পানির জট থেকে মুক্তি। আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাই সহ বিভিন্ন এলাকায় তৈরি বদ্ধতা। পানির নিচে চলে যায় নগরীর বিভিন্ন সড়ক। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও অফিসগামীরা। যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন সড়কে তৈরি হয়। কাজটা যদি আরো আগে শেষ করে ফেলতো তাহলে পানি টুটতো না। এখন বাসা বাড়ি দোকানপাট সব শেষ, ডুবে। পাঁচশো সেখান থেকে ডবল ভাড়া নিচ্ছে, গাড়ি ভাড়া সব দুঃখ দিয়ে খাওয়া যাচ্ছে না, সব কিছু। পানির জন্য কোথায় যেতে পারছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। বাড়ি পেরোতে পারতেছে না, কোনো ওষুধ ধরনের কিনতে পারতেছে না। পানি এক হাঁটু থেকে এক কোমরও হয়ে যায়,
পরে চলাচল করতে অনেক অসুবিধা হয়। কোথাও কোনো গাড়ি নাই এবং আমরা আরও বেশি জলবদ্ধতার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানান, খালের উন্নয়ন কাজ চলমান থাকায় কিছু এলাকায় পানি জমেছে। প্রকল্পগুলো শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে। সামনের বর্ষায় নগরীতে জলাবদ্ধতা হবে না। ইনশাআল্লাহ আগামী এই যে বর্ষার পরে 3 থেকে 4 মাস তাদের সময় লাগবে রিটেনিং ওয়াল দিয়ে খালটাকে তারা গভীর করে কাজটা শেষ করতে। এটা কাজ শেষ হয়ে গেলে আমি আপনাদের 100% কথা দিচ্ছি এই আগামী মৌসুমে এখানে পানি থাকবে না ইনশাআল্লাহ। তবে নগরবাসীর অভিযোগ, নগরের জন্য মাস্টার প্ল্যান না করলে সমস্যার সমাধান হবে না। জলাবদ্ধতা নিরসনের অতীতের মতো আশ্বাস নয়, চান দৃশ্যমান সমাধান। 50 বছর মেয়াদি অন্তত একটি মাস্টার প্ল্যান করুক। এই মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে বসে চট্টগ্রাম নগরীকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য কাজ করুক। সুস্থ অবস্থায় তো মেডিকেলও নিতে পারে না, যে গাড়ি ঘোড়া চলতে পারে না, কথা বলছেন না। সম্মানিত এলাকাবাসী, এদিকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং শুরু করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আশ্রয় কেন্দ্রে নেওয়ার পাশাপাশি ব্যবস্থা করা হচ্ছে খাবারের। একই সঙ্গে চলছে খাল ও নালা দিয়ে দ্রুত পানি নামানোর কাজ। ধরনের খাদ্য সামগ্রী এবং শেল্টার স্টেশনে থাকার ব্যবস্থার জন্য কিছু দ্রব্যাদি আমরা অ্যারেঞ্জ করেছি। গত বছরও এটা করেছি, এবারও এটা মেয়র মহোদয় চালু রেখেছেন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 330 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এই অঞ্চলে আরও বৃষ্টি হবে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আমরা প্রতিবেদনে জলাবদ্ধতার খবর জানছিলাম। এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন সেখানে জলাবদ্ধতা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এবং ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে কতজনকে সরানো হয়েছে? পাহাড় ধসের ঝুঁকির কথা তো বলা হচ্ছে। অদিতি, চট্টগ্রামে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে। যদিও গত 3 দিন যাবৎ চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। আজকের বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের নিচু অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো জলমগ্ন হয়ে গেছে। আমি যে এলাকায় আছি সেটিতে এটি কাতালগঞ্জ এলাকা, এর বাইরে সুলকবহর, আগ্রাবাদ, হালিশহর এইসব এলাকায় পানি উঠে গেছে। দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষের আসলে দুর্ভোগ। যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পথচারী কিংবা বিভিন্ন অফিসের যাত্রী যারা, তারা দুর্ভোগে পড়েছেন। তাদেরকে অনেক বেশি টাকা দিয়ে রিক্সা ভাড়া করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এখানে অনেক সুলকবহরের মধ্যে আমরা যতটুকু জানি যে অনেক ঘরের মধ্যে কোমর পরিমাণ পানি উঠে গেছে। এখানে মানুষ আসলে কি ধরনের দুর্ভোগে আছে? ভাই এখানে অনেক কষ্ট। এখানে পাখির দোকানের এখান থেকে কাতালগঞ্জে একটা রিক্সা চাচ্ছে 150 টাকা, বুঝছেন? 100 টাকা বলতেছে যে আসতেছে না, বুঝছেন? এই মানুষের কষ্টে এখানে সেই আমাদের মাননীয় মেয়র মহোদয় যদি আসি দেখতো, তাহলে মনে করেন একটা নালাটা যদি একটু বড় করে স্ল্যাব বসাই দিত, তাইলে মনে করেন পানির একটা নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যেত। তো শুনছিলেন যে এখানে মানুষ যারা এখানকার এলাকাবাসী তারা বলছিলেন। অন্যদিকে চট্টগ্রামে আরেকটি এই বৃষ্টির মধ্যে শঙ্কার বিষয়, সেটি হচ্ছে পাহাড় ধসের ব্যাপার। আমরা এইখানে চট্টগ্রামের জেলা প্রশাসনের কয়েকটি আশ্রয় কেন্দ্র খুলেছে, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলোতে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা এখনো যাচ্ছেন না। ফলে বৃষ্টি এখন কিছুটা কমেছে, কিন্তু এটি যদি আবার বাড়তে থাকে তাহলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এ কারণে বারবার মাইকিং করা হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে, কিন্তু সাধারণ গরিব মানুষ যারা এই পাহাড়গুলোতে অল্প দামে ঘর নিয়ে থাকেন তারা সহায় সম্বল ছেড়ে চলে যেতে চান না। এই কারণে তাদেরকে সরানোর জন্য বারবার বলা হলেও তারা সরছেন না। তারা মনে করেন তারা এই সরে গেলে তাদের জিনিসপত্র চুরি হতে পারে কিংবা কেউ নিয়ে যেতে পারে, এই ভয় থেকেও অনেকে সরতে চান না। তো সব মিলিয়ে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাইকিং করছে। এখনো বারবার বলা হচ্ছে তারা যাতে সরে যায়, কারণ এই বৃষ্টিপাত আরো 2-3 দিন। প্রণবেশ, আমরা জানছিলাম আপনার কাছ থেকে চট্টগ্রামের পরিস্থিতি, জলাবদ্ধতা এবং পাহাড় ধসের শঙ্কার কথা। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। প্রশাসনের নির্দেশে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলার তীরবর্তী এলাকায় অবস্থান করছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাগর কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের প্রাণহানির পর মঙ্গলবার সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির লাইলাঘনা এলাকায় পাহাড় ধসে পড়েছে। এতে মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন এক বৃদ্ধ। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পৌর এলাকায় ১১টি সহ জেলায় ৪১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি বাড়ায় পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সৈকতে যাতায়াত হুমকিতে পড়েছে। শত শত মাছ ধরা ট্রলার মৎস্য বন্দর আলিপুর ও মহিরপুর সহ বিভিন্ন নদী তীরে আশ্রয় নিয়েছে। খেপুপাড়া আবহাওয়া অফিস বলছে ২৪ ঘন্টায় কলাপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাগেরহাটে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গত ৩ দিন ধরে এইভাবে বৃষ্টি চলতেছে, বাড়াবাড়তে তো মোটেও নেই, পেটের দায় বের হয়েছি। প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা, মানুষের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে যাতায়াতের জন্য। উপরের কাঁচা রাস্তা, মানুষ খুব কষ্টে আছে। স্কুলে পরীক্ষা চলতেছে, পরীক্ষা দিতে আমি দেরি হয়ে যেতে। টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি বেড়েছে। জেলার নিম্নাঞ্চলে আউশ ধান সহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেতে পানি ঢুকেছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। বরগুনায় ২ দিন ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরা ট্রলার সহ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ও তালতরি বিভিন্ন এলাকায় নোঙর করা হয়েছে। শাকিলা সিথি, ৭১। পটুয়াখালীর রাঙাবালী উপজেলার মৌডুবি ইউনিয়ন ও পায়রা সমুদ্র বন্দর এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। এ সময় ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ৬ জেলের খোঁজে সাগরে তল্লাশি চলছে। উদ্ধার হওয়া জেলে বায়াজিৎ জানান, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল শিকদারের মালিকানাধীন ট্রলার নিয়ে শনিবার রাতে ১১ জন জেলে সাগরে মাছ ধরতে যায়। রবিবার রাত ৯টার দিকে প্রবল স্রোত ও বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এরপর তারা ট্রলার ও একটি বয়া আঁকড়ে প্রায় ৬ ঘন্টা সাগরে ভাসতে থাকেন। শেষে রাত ৩টায় একই এলাকার ইমাম শিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে। এদিকে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন নবী জানান, কোস্টগার্ড উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রত্যেক নিখোঁজ জেলে পরিবারকে সহায়তা হিসেবে ৭,৫০০ টাকা এবং খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। নিখোঁজ জেলেরা হচ্ছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের জেলে ঝৈমাদুল খা, খরিদা গ্রামের হারুন, গজালিয়া ইউনিয়নের আদানি গ্রামের ফরকান, সায়েদ ও আলামিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৬ জেলের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, বর্তমানে সমুদ্র বন্দরের আশেপাশের পরিস্থিতি কেমন দেখছেন, আর এই যে নিখোঁজ ৬ জেলে তাদের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনাদের কাছে? জি অদিতি, আজ সকাল থেকে কিন্তু বিরামহীন বৃষ্টি ঝরছে এবং গভীর বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং নদ নদীর অবস্থাও এই মুহূর্তে কিন্তু উত্তাল রয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এমন বৈরী আবহাওয়া উপকূল জুড়ে বিরাজ করছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে স্থল নিম্নচাপটি অবস্থান করছিল, এটি ইতিমধ্যে কিন্তু সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে, দুর্বল হয়ে এবং অগ্রসর হয়ে এটি আরো দুর্বল হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং পায়রা সমুদ্র বন্দরে যে ৩ নম্বর সংকেত ছিল সেটি এখনো বলবৎ রাখা হয়েছে এবং গত রোববার রাতে যে ট্রলারটি ডুবে গিয়েছিল এটি গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ইমাদুল শিকদারের মালিকানাধীন একটি জেলে ট্রলার। ১১ জন জেলে সহ ট্রলারটি
ট্রলারটি ডুবে গিয়েছিল। পরে 6 ঘন্টা পর ওই ট্রলারে 5 জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত 6 জন জেলে নিখোঁজ রয়েছে। কিছুক্ষণ আগেই কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে জেলেদেরকে উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত 6 জেলের কারো সন্ধান মেলেনি, তারা নিখোঁজ রয়েছে। এই প্রত্যেক জেলের বাড়ি আসলে গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের পরিবারের মধ্যে আহাজারি চলছে এবং হতাশা যতই সময় গড়াচ্ছে তত তাদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নিখোঁজ জেলে এবং যারা উদ্ধার হয়েছে আহত অবস্থায় তাদেরকে 7,500 করে টাকা দেওয়া হয়েছে প্রত্যেক পরিবারকে এবং খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। উপকূল জুড়ে কিন্তু এই গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে যে সব জেলেরা মাছ শিকারে গিয়েছিল তারা কিন্তু উপকূলবর্তী ঘাটগুলোতে অবস্থান করছে এবং আবহাওয়া যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আলিপুর, মহিপুর, মৎস্যবন্দর সহ রাঙ্গামাটির বিভিন্ন উপকূলীয় ঘাটগুলোতে আশ্রয় নিয়ে আছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হলে সাগর যেহেতু উত্তাল, তারা গভীর সাগরে কিন্তু বিচরণ করতে পারছেন না, কারণ সাগর খুবই ফুসে উঠেছে। এবং এই যে 6 জেলে নিখোঁজ রয়েছে তাদের কারণে জেলে পরিবারগুলোর মধ্যে আরো উৎকণ্ঠা বেড়েছে, যার কারণে স্বজনরা আসলে যে জেলে উপকূলের যারা জেলে রয়েছে তাদেরকে আসলে সাগরে বিচরণ করতে নিরুৎসাহিত করছেন। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে গভীর সাগরে বিচরণ করা ঠিক হবে না, উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিতে বলা হয়েছে। আসলে আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। থেকে আমরা জানছিলাম রাঙাবালির খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি খবরাখবর রাখছেন নিখোঁজ জেলেদের। দর্শক, রাঙাবালি থেকে সহকর্মী কামরুল হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিংগাইরে 9ম পদাতিক ডিভিশনের অধীনে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে হাজির হন তিনি। পরে বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে সেনা সদস্যদের সাথে সময় কাটালেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এছাড়া দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে জানেন তারেক রহমান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিকও পর্যবেক্ষণ করেন সরকার প্রধান। প্রশিক্ষণ মহড়ায় প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সেনা সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল ও AF রহমান হলের মধ্যে ছোট একটি ক্যান্টিন সংস্কারে অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, নিম্নমানের কাজ করে বেশি টাকার বিল নেওয়া হচ্ছে। ৭১-এর অনুসন্ধানেও ধরা পড়েছে মূল কাজ এবং বাজেটের গড়মিল। এ নিয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাহফুজ শুভ্রর প্রতিবেদনে। হল ক্যান্টিন সংস্কারের জন্য অনিয়মের ব্যাপারে জানতে চাইলে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার চেষ্টা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ। প্রায় 13.5 লাখ টাকার 2 হলের মাঝের ছোট্ট ক্যান্টিন সংস্কারের কাজ পায় হাফিজা এন্টারপ্রাইজ। 14ই মে কাজ শেষ হবার কথা থাকলেও সেটি হয়নি। অভিযোগ উঠেছে বাজেটের গড়মিল ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার। অভিযোগ উঠলে শুরু হয় অনুসন্ধান। নথি বিশ্লেষণে দেখা যায়, প্রায় 1200 স্কয়ার ফিট ছাদে 2 টন রড দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে অর্ধেকেরও কম। সংস্কার করলেও এখনো ছাদ চুইয়ে পড়ছে পানি। টাইলসের জন্য দেখানো হয়েছে অতিরিক্ত টাকা। এমনকি পিতলের পরিবর্তে দেয়া হয়েছে প্লাস্টিকের ট্যাপ। এসব অনিয়ম প্রথমে অস্বীকার করলেও পরে বিষয়টি ঠিক করার প্রস্তাব দেন অভিযুক্ত ঠিকাদার রিয়াদ।
নিশ্চয় না করে ভাই, যদি মনে করেন আমি বসে যদি কথা বলে কিছু একটা করা যায়, মনে করেন এখন নিজ একটা হওয়া ভাই, মনে করেন আমিও আসলে একটু বিব্রত পরিস্থিতিতে পড়বো। আমি চাইছিলাম যে ভাই মনে করেন আসলে আমরা দুজন বসে যদি কথাবার্তা বলে যদি এটা কোনো রকম কিছু করা যায়, আমরা যে কাজটা আপনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, দুর্নীতিবাজরা ফাঁকফোকর খুঁজে দুর্নীতি করবে, তবে দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি হয়েছে এমন যদি সামান্যতম কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে সাথে সাথে আমরা অ্যাকশনে যাবো। এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। তার মধ্যে দুর্নীতি প্রমাণ পেলে তার কোনো আর অপেক্ষাই করা যাবে না, সাথে সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার তদন্ত করে দুর্নীতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে অসৎ ঠিকাদাররা যেন কাজ না পায় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন উপাচার্য। আমরা এটা খতিয়ে দেখব। আমি যদি ওই ধরনের দুর্নীতি হয়েছে প্রমাণ পাই, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। সংশ্লিষ্ট সূত্রে আরও অভিযোগ রয়েছে, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে নির্দিষ্ট হারে কমিশনও নিয়ে থাকেন প্রকৌশল দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। ভবন আর জনবল থাকলেও ২ বছরেও বরিশালে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরীক্ষাগারটি চালু হয়নি। একসময় নদ নদীর পানি নিয়মিত পরীক্ষা করা গেলেও যন্ত্রপাতি বিকল হওয়ায় সেটাও হচ্ছে না। কলকারখানার তরল বর্জ্যও পরীক্ষা করাতে পাঠাতে হচ্ছে ঢাকায়। বিধান সরকারের প্রতিবেদন। পরীক্ষাগারের নমুনা সংগ্রহকারী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে নমুনা সংগ্রহ করতে হয়, তবে তরল বর্জ্যের নমুনা ঢাকার পরীক্ষাগারে পাঠাতে হয়। এরপর প্রতিবেদন পেতে বিড়ম্বনার অভিযোগ করেন ভুক্তভোগীরা। অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা ঢাকা নিতেও পারি না, কারণ হচ্ছে গিয়ে যে ওই ঢাকা গবেষণাগার প্রচুর চাপ থাকে ঢাকা বিভাগের, তো সেই রেজাল্ট হচ্ছে কি আমরা দেওয়ার পরে আমরা পেতেও আমাদের হচ্ছে অনেক সময় লাগে, কারণ সেখানে অনেক প্রেশার থাকে। একসময় এই অঞ্চলের নদ নদীর পানির নিয়মিত সংগ্রহ এবং বিশ্লেষণ করা হতো বিভাগীয় পরীক্ষাগারে, তবে যন্ত্রপাতি আর উপাদানের অভাবে সেটা আর হচ্ছে না। তাই তরল বর্জ্যের মতো পানি পরীক্ষার জন্য এখন ঢাকার উপর নির্ভর করতে হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে আমাদের ল্যাবের আসলে যন্ত্রপাতি অপ্রতুলতার কারণে আর ২-১টা যন্ত্রপাতি আছে যেগুলো আসলে নষ্ট, এ কারণে একটা স্যাম্পল আসলে করা হচ্ছে না। এই জন্য আপাতত আমাদের ভূপৃষ্ঠস্থ এবং ভূগর্ভস্থ দুইটা মানে পানির নমুনা সংগ্রহ এবং হচ্ছে এখানে বিশ্লেষণ করা আপাতত বন্ধ আছে। নিয়ম হলো বছরে 2 বার প্রতিষ্ঠানের তরল বর্জ্য দূষণের বিষয়ে পরীক্ষা করানোর। এসব নমুনা ঢাকায় পাঠানোর কারণে প্রতিবেদন পেতে দেরি হয়। এজন্য সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া যায় না। পরিবেশগত ছাড়পত্রে যে সমস্ত শর্তাবলী দেওয়া থাকে যে তাকে 6 মাস পর পর তার এই সমস্ত জিনিস পরীক্ষা করতে হয়, তো সেই শর্তাবলী যদি ল্যাব আমাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারতো তাহলে আমরা সুন্দর করে ওই রিপোর্টটা নিতে পারতাম। তবে সংস্থার বিভাগীয় পরিচালক বলেন, বার কয়েক চিঠি দেওয়া হয়েছে কিন্তু লাভ হয়নি। এই বিষয়ে আমরা মহাপরিচালক মহোদয় এবং পরিবেশ অধিদপ্তরের চিঠি দিয়েছি এবং তারা এটি অবগত আছে। একটি প্রকল্পের মাধ্যমে গবেষণাগারের ফ্যাসিলিটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বরিশাল অঞ্চলে 8টি প্রধান নদ নদী সহ বায়ু দূষণ পরীক্ষার জন্য 10টি এবং তরল বর্জ্য পরীক্ষার জন্য 9টি প্রতিষ্ঠান রয়েছে। বিধান সরকার, ৭১, বরিশাল। প্রথম শ্রেণীর পৌর শহর ঝালকাঠির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। নিষ্কাশন খালের অধিকাংশই দখলদারদের কবলে পড়ে হারিয়ে গেছে। যে কটি টিকে আছে সেগুলোও এখন দখলে দূষণে জীর্ণ। জনদুর্ভোগ লাঘবে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে নেয়া 7টি খাল খনন উদ্যোগ নেওয়া হলেও সেই প্রকল্প কাগজে কলমেই রয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের যোগসাজশে প্রকল্পের অর্থ লোপাট হয়েছে। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রথম শ্রেণীর পৌর শহর ঝালকাঠিতে ছিল প্রশস্ত 22টি খাল। এসব খাল দিয়ে পানি নেমে যেত সুগন্ধা নদীতে। এখন 7টি খাল কোনো মতে টিকলেও এসব খালের দুপাশ দখল হতে হতে পরিণত হয়েছে নালায়। এগুলো এখন মশা মাছির আবাসস্থল। ছড়াচ্ছে রোগ জীবাণু। এক পশলা বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায়, ড্রেন উপচে দুর্গন্ধময় নোংরা পানি ঢুকে যায় বাড়িঘরে। দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে 2024 সালের 28 আগস্ট 7টি খালে খনন উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। 1,33,377 টাকা প্রকল্প ব্যয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স কাজ পায়। দরপত্র অনুযায়ী খনন কাজের মেয়াদ শেষ হয় 2025 সালের 19 ফেব্রুয়ারি।
এলাকাবাসীর অভিযোগ, শহরে দু একটি খালের নামমাত্র খনন দেখিয়ে প্রকল্পের অর্থ লোপাট হয়েছে। সে কারণে দখল দূষণ আগের অবস্থাতেই রয়ে গেছে। কিছু কিছু জায়গায় খাল এমন ভাবে কাটা হয়েছে যেন বোঝা যেন সেখানেই খাল রয়েছে, আবার কিছু কিছু জায়গায় এমন অবস্থা যে ওখানে খাল না নালা বোঝারই উপায় নাই। এখানে ঘাট ছিল একটা, এখন তো নিচে চলে গেছে, আর যেন খালটা কাটছে। আপনারা নিজে দেখতে পাচ্ছেন খালটা ঠিক মতো কাটেন নাই। যে ঝালকাঠি যে 7টা খাল ছিল, সবাই চাইছিল যে খালের পুনর্খনন এবং সুন্দরভাবে একটা খাল খনন হবে, কিন্তু আমাদের এই যে পৌর প্রশাসন খাল কাটার নামে সম্পূর্ণ খাল খনন করতে পারে নাই। এরা অর্ধেক খাল খনন করছে এবং যেখান থেকে জলা পাইছে ওইখানেই তারা খাল কাটতে চলে গেছে। এই খাল খননের কিছু নমুনা করছিল, কিন্তু খাল খননের যে কাজ এটা কিছু হয় নাই। ঝালকাঠি পৌরসভার প্রশাসক জানান, খনন কাজ মানসম্মত হয়নি, আর এর জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদেরকে আমরা নোটিশ করেছি যে আপনারা খাল খনন সম্পন্ন করে আমাদের এটা বুঝিয়ে দেন। আমরা তাদের চিঠি দিয়েছি, তারা এটা চিঠিটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। হাইকোর্ট থেকে আমাদের চিঠির কার্যকারিতা স্থগিত করেছে। আমরা তাদের বলেছিলাম যে আপনারা এটা না করলে, খাল খনন না করলে এবং আমাদের বুঝিয়ে না দিলে আপনাদের সিকিউরিটি মানি আমরা বাতিল করব এবং আপনাদের আমরা ব্ল্যাক তালিকাভুক্ত করব। 1875 সালে ঝালকাঠিতে পৌরসভার যাত্রা শুরু হয়। হাসান আহমেদ, 71। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্য নিয়ে 3 দিনের ফল মেলা শুরু হয়েছে রাজবাড়ীতে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা সদর উপজেলা পরিষদে ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভিন। এ সময় মেলার 8টি স্টল পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিভাগের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে ফলের সাথে পরিচয় ও নতুন উদ্যোক্তা তৈরি করাতে কৃষি বিভাগের এমন আয়োজন। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল।